এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি। বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা। জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নেরকে যখন হ্যাঁ না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? রোড, হাইওয়েজ এই ডিভিশনের যিনি মন্ত্রী হয়েছেন, আল্লাহু আকবার, তিনি প্রথমেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কোনো টাকা পয়সা নেওয়া হয় এটা চাঁদাবাজি হবে না। সমঝোতা কারে বলে রে ভাই, আগে এটা সংজ্ঞা দেন যাতে আগে বুঝুক। এর মাধ্যমে তিনি চাঁদাবাজিকে হালাল করে দিলেন এবং রাষ্ট্রীয়করণ করে দিলেন, জাতীয়করণ করে দিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে নতুন রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি সরকার ক্ষমতায়। বিএনপি সরকারকে নিয়ে অর্থাৎ বিএনপি সরকার এবং বিরোধী দলীয় জামাত এনসিপি অর্থাৎ 11 দলীয় জোটের মধ্যে হচ্ছে নানান তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, এবং আপনারা জানেন ইতিমধ্যে সংসদে সহ বিভিন্ন জায়গায় এক প্রকার তোলপাড় উত্তপ্ত সারা দেশ। এর পাশাপাশি দেশে যে রাজনৈতিক অর্থাৎ দেশে যে চলমান অস্থিরতা, দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আমরা সবসময় চেষ্টা করি আপনার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার, যে তথ্যগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে। তার ধারাবাহিকতা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, অংশ বিশেষগুলো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে একমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, বলবে হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত। এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি। বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই পুরা নষ্টের মূল হচ্ছে এই ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা। এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ওনাকে জীবনী লাগবে। তুই কি কে? তুই তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইলো রোকেয়া পাচ্ছি, তোর বউ হইলো হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিকেরটা। তুই আসছিস আবার মানে আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করেনি, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে এই আজকে যেই ঈদটা যাচ্ছে না, যে ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশে ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল, এই ইউনূস, দুইটার কারণে এরা আছে। ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে। কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে, কিন্তু কিছু জিনিস স্বীকার করি। এই লোকটাকে যদি কোনোদিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি। এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলির ছাড়েন। এই মানুষগুলির সাথে এই মানুষগুলির জেলখানা থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এইটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তো তারা এই ডক্টর ইউনূসে এই মাদারি কি করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান এম্বাসিরে দিয়া এই আকাম কুকাম করাইতো। এই যে এই আলেমগুলোর ব্যাপারে একটা আলেম ছাড়া হয়,
একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান এম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফ এর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফ এর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা ইয়েতে যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না। কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাবে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হলো আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানের মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনুস, এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে, ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনুস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলে জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, এখানে হামলা চালানোর সময় এরা আটক করা হইলো, তো এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা যারা যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনুসের 2 মিনিট সময় লাগতো, বোঝায় নাই। করছে কি, ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিয়েছে, আরও আকাম কুকাম যেগুলো করছে এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনুস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি, বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানেই অপমানিত হবে, ওইখানেই তোরা কোনো না কোনোভাবে অপমানিত হবে, কদাচিৎ 2-1 জায়গা থেকে ভালোভাবে বের হইতে পারবি। তোদের এই গেল 1.5 বছর যত অনিয়ম, যত ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে এখন তারা পারাপারি করে, আরে বেটা তোরা যাওয়ার আগে করে দেওয়া যাস নাই কেন? তোরা করার পরপর তোদের তো উচিত ছিল দিন রাত না খায়া তারপরে জুলাই সনদে 3 মাসের মধ্যে শেষ করে। তোদের পিছনে বাংলাদেশে আমি নিজে ভিডিও বানিয়েছি, ডক্টর ইউনুসকে 20 বছর চাই, 100 বছর, যতদিন ইচ্ছা, এগুলো আমি বলেছি আমার ভিডিওতে। তোদের উপরে এই বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু তোরা সে বিশ্বাসের মর্যাদা না রেখে নিজেদের পকেট ভরেছিস, ইন্ডিয়ার হয়ে কাজ করেছিস, প্রথম আলোর হয়ে কাজ করেছিস, এটা তোরা করেছিস। তোদের এই লাঞ্ছনা সারা জীবন পেয়ে যেতে হবে। তো যাই হোক, এগুলো তারেক রহমান আপনার কাছে অনুরোধ থাকবে, একটা ঈদ তো গেল আপনার, সামনে আরেকটা ঈদ, ওই ঈদের আগে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে যারা আসল ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে ধরেন, তারপরে যেই ইয়েটা হয়েছে ওই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছে ওই রিপোর্টের অনুযায়ী কাজ করেন, সব পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেখানে আছে। তো এই মানুষগুলোরে ছেড়ে দিয়েন। আর আরেকটা জিনিস হয়েছে যে ভাই সব কিছু নিজের ঘাড়ে নিতে যায়েন না, নিজের ঘাড়ে নিতে গেলে এইরকম মানুষে সে আওয়ামী লীগের মতো বলবেন একটা মানুষ বিশ্বাস করবে না, কোনো কথাই বিশ্বাস করবে না। এই যে এখন বলছেন দেশের জ্বালানির কোনো সংকট নাই, এই নেই নেই, মানুষ পাম্পে গেলে তেল পায় না। আমরা দেখতেছি না যে যুদ্ধ হচ্ছে, তা আমরা আপনি নিজের সামনে তো আছে, আরে শেখ হাসিনা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, ওই কথা বলতে গেলে মুখস্থ একটা বক্তব্য শিখেছিল, ইউক্রেন রাশিয়া মুক্ত এই যুদ্ধ, তারপরে এই যে কোভিড মহামারী, এই 3-4টা কথা প্রতি বক্তব্যে বলতো, যেখানেই সমস্যা সেখানে ওইটারে দিত। আপনার তো জেনুইন হাসিনার মতো 4-5 বছর ধরে না, তো আপনার মাত্র এখনো যুদ্ধ চলছে, ওটাকে আপনি বলতে পারতেন যে এখানে যুদ্ধ হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা, মানুষ বুঝতো। তো আপনারা তো বেশি দিন হয়নি ক্ষমতায় এসছেন, না কোনো সমস্যা নাই, তেল সবাই পেয়ে যাবে, সবাইকে তেল দেওয়া, পাম্পই বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। আপনি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা দেশে আছেন আপনারাই বলেন, আপনারা গ্রামে গিয়েছেন, আপনার মোটর সাইকেলে তেল নিতে পারেন কিনা বলেন। তো এগুলো হচ্ছে, কিন্তু সব দায় আপনি ঘাড়ে নিলেন। এসব বাদ দিয়া বিএনপিকে বলবো, দেখেন তারেক রহমান, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনি এখন বিএনপির প্রধান, আপনি দেশের প্রধান, আপনি দেশ চালাবেন। আমাদের ভাই আওয়ামী লীগের নিয়ে, ইন্ডিয়ারে নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যা হাসিনার দেশে নাই, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার, এইটাই অনেক কিছু। বাট আমরা দেশের একদম পুরো দেশটাকে একটা সিঙ্গাপুরি চেয়েছিলাম। জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। গণভোট
গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন। তো গণভোট তো হয়ে গেছে, প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হ্যাঁ না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই, প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন। সেকেন্ড প্রশ্ন হলো, এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আদালতের তার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, মাত্র তো 10 দিন। আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস যাচ্ছে, এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এখানে অসুবিধাটা কোথায়? এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশে অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আফসার্চ হয়েছে, বিপ্লব হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিংবা গণভোট হয়েছে, কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্টটুকুকে। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3 কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে, জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, দিস টু রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ এন্ড পলিটিক্যালি মোটিভেটেড রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে দে হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে সবগুলো বুমেরাং হয়েছে। This is a political question, has to be settled by consensus of the political parties. Political parties আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে যিনি আজকে বিচারক ছিলেন জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে, বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন তিনিও এই আইনের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবে? রোড, হাইওয়েজ এই ডিভিশনের যিনি মন্ত্রী হয়েছেন, আল্লাহু আকবার, তিনি প্রথমেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কোনো টাকা পয়সা নেওয়া হয় এটা চাঁদাবাজি হবে না। সমঝোতা কারে বলে রে ভাই, আগে এটা সংজ্ঞা দেন যাতে আগে বুঝুক। এর মাধ্যমে তিনি চাঁদাবাজিকে হালাল করে দিলেন এবং রাষ্ট্রীয়করণ করে দিলেন, জাতীয়করণ করে দিলেন। যখন অভিযোগ উঠল যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তিনি বের হয়ে গেলেন। আগে থেকে শিখানো কিছু বলি 2-4 জন মানুষের কণ্ঠ শুনলেন, এরপরে মানুষকে শুনাই দিলেন না ভাড়া কোথাও বেশি নেওয়া হচ্ছে না, বরঞ্চ নর্মাল ভাড়ার চেয়ে এখন কম নেওয়া হচ্ছে। বাস মালিকরা খুশি হয়ে তারা এখন কম নিচ্ছে। যাত্রীদেরকে যখন জিজ্ঞেস করা হলো লাইভে এসে, তারা বললেন যে আমি পঞ্চগড় যাবো 800 টাকা ভাড়া দিব, আমার কাছ থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে। তখন যখন মিডিয়া আপনারা সবাই সজাগ হয়ে উঠলেন এবং জাতির সামনে বিষয়টা দুর্নীতিটা নিয়ে আসলেন, তখন বলা হলো যে টাকা বাড়তে নেওয়া হয়েছে, এটা ফেরত দেওয়া হবে। আরে শুধু টাকাই তো ছেড়েছে 52 লক্ষ লোক, আপনি টাকা ফেরত দিবেন কিভাবে? তাদেরকে পাবেন কিভাবে? জনগণের সাথে এগুলো হচ্ছে ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা। আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি না, আমাদের অন্য বক্তব্য আছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2 বছর 1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা,
এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হচ্ছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এই দায়িত্ব পালন করেন, আমরা ঘোষণা দিয়েছি সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে ইতিমধ্যে ছাড় সবাই দেব না। বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন, যে ভিডিও ফুটেজ গুলোর মাধ্যমে আশা করি অনেক অনেক তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। কি বিষয়টা নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে বলবেন। আর অবশ্যই কে কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটা দেখেছেন এবং কি বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামতটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।